নমস্কার বন্ধুরা, গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটি গল্পের সাথে। গল্পটি বলার সময় আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও একটি ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে তবেই আমি জানতে পারবো আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প, সমীর কুমার চন্দ্রের লেখা পেথিনী পুত্রবধূ। গল্প পাঠে আমি অর্পিতা। মালিনী বসু এক অত্যন্ত ডার্ক সাইডের মহিলা। লোকে বলে যে ওর দাপটে বাঘে গরুতে নাকি এক ঘাটে জল খায়। ওর স্বামী দয়াল বসু ওর সামনে কেঁচো হয়ে হাত জোর করে থাকে। কারোর ক্ষমতা নেই মালিনীর মুখের ওপর কথা বলার। এই 3 মাস হলো মালিনী তার ছেলে দীপঙ্করের বিয়ে দিয়েছে। ছেলের বিয়েতে প্রচুর পণও আদায় করেছে। মালিনীদের অবস্থা ভালো বলে পাত্রীপক্ষ তাদের সাধ্যের বাইরে গিয়ে সোনা গহনা এবং টাকা পয়সা দিয়ে মেয়ের বিয়ে দেয়। ভাবে এই রকম পরিবারে মেয়ে সুখেই থাকবে। কিন্তু কিছুদিন পর থেকেই শাশুড়ি মালিনী পুত্রবধূ রমার ওপর চাপ সৃষ্টি করে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য। কারণ বিয়েতে যা দেওয়া হয়েছে তা নাকি খুবই কম। একদিন সকালবেলা রমা রান্নাঘরে কি একটা কাজ করছিল, সেইখানে মালিনী এসে উপস্থিত হয়। এই যে নবাব নন্দিনী, তোমার বাবা তোমার বিয়ে দিয়ে তার ঘাড় থেকে আপদ নাবিয়ে ফেলেছে দেখছি, আর সেই আপদ আমার ঘাড়ে এসে বসেছে। বলি, একটা ভিখিরি ঘর থেকে মেয়ে আনলে তার বাবা এর থেকে বেশি পণ দিত। এখন দেখছি তোমার বাবা একটা ভিখিরির থেকেও অধম। শোনো বৌমা, এই তোমাকে একটা কথা বলি। আমার দীপু একটা ব্যবসা করতে চায়, তার জন্য কিছু টাকা লাগবে। তোমার বাবা যদি কিছু টাকা দেন, বেশি না, এই 50,000 টাকার মতো, আমার দীপু ওই টাকা দিয়ে যদি তার ব্যবসাটা দাঁড় করাতে পারে, আখেরে কিন্তু তোমারই লাভ হবে। আমি আর কদিন বাঁচবো, আজ আছি কাল নেই। তোমার স্বামীর যদি আয় উন্নতি হয় তবে এই সংসারে তুমি তো রাজরানী হয়ে থাকবে। একটু চিন্তা করো ভালো করে। তোমায় একটা কথা বলি, ভালো করে শোনো। কাল সকালবেলা দীপু তোমাকে তোমার বাপের ঘরে দিয়ে আসবে। তুমি তোমার বাপকে ভালো করে বোঝাবে, তারপর সেই টাকাটি নিয়ে তবে ঘরমুখো হবে। যাও যাও, তৈরি হয়ে নিগে যাও। সকাল সকাল বাপের ঘরে যাওয়ার জন্য তৈরি হয়ে নিগে যাও, যাও। কিন্তু রমা জানে যে বাবাকে এসব বলা যাবে না, কারণ এতে বাবা বসন্ত রায় মনে খুব কষ্ট পাবেন। এই অন্যায় আবদারে রমা মাথা নত করতে চায় না। আর বাবার বর্তমানে যা অবস্থা, ওনার পক্ষে এই অযৌক্তিক দাবি মানা অসম্ভব। তাই রমা এসব কথার উত্তর দেয় না, চুপ করে থাকে। কিন্তু মালিনীর কথা অমান্য করায় ওর মাথায় আগুন জ্বলতে থাকে। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে একদিন অত্যন্ত কৌশলে রমাকে বাগানে ডেকে নিয়ে গলা টিপে হত্যা করে একটা কাঁঠাল গাছে ঝুলিয়ে দেয়, যেন ফাঁসিতে মৃত্যু হয়েছে এটাই সবাই মনে করে। সেই সময় বাড়িতে অন্য কেউ ছিল না, তাই এই ঘটনার অন্য কোনো সাক্ষীও থাকে না। অবশ্য সাক্ষী থাকলেও তাদের ক্ষমতা ছিল না মালিনীর ওপর কোনো কথা বলার। এত বড় একটা ঘটনা ঘটায় থানা, পুলিশ, হাসপাতাল এদের প্রচণ্ড প্রভাব থাকে। কিন্তু এক্ষেত্রে সেরকম কিছুই দেখা যায় না। মালিনী এমন নাটক করে কাঁদতে থাকে যে সবার মনে হয় এটা আত্মহত্যা ছাড়া আর কিছুই নয়।
ওগো, ও আমার কি সর্বনাশ হলো! ওগো, আমার কি সর্বনাশ হলো! ও রমা, এ তুই কি করলি মা? তুই কি করলি? আমার ছেলেটার কথা একবারও চিন্তা করলি না মা? তুই শেষে গলায় দড়ি দিয়ে মরলি। ও রমা, ফিরে আয় মা, আমার বুকে ফিরে আয়। তোকে তো আমি আমার নিজের মেয়ের মতো ভালোবেসেছিলাম। তোর কি এত কষ্ট ছিল মা, যা তুই আমাকে বলতে পারলি না? ফিরে আয় রমা, ফিরে আয়। আর অত সুন্দরী বউকে কেন কেউ হত্যা করবে? তাই মালিনীরা সহজেই ঝঞ্ঝাট মুক্ত হয়। মালিনী এরপর ছেলের অন্যত্র বিয়ের কথা চিন্তা করে এবং এবার পণ হিসাবে কি কি আদায় করবে সেটা ছক কষে। নিজের কৃতিত্বে মালিনী গর্ববোধ করে এবং নিজের বুদ্ধির প্রশংসায় আত্মসুখ অনুভব করে। রমার বাপের বাড়ির বাড়িতেও এই মৃত্যুকে আত্মহত্যা বলে জানানো হয়। এরপর মালিনী কয়েকদিন খুব সুখেই ছিল, কিন্তু কিছুদিন পর থেকেই এমন এক ঝঞ্ঝাটে পড়ে যে ওর জীবন দুর্বিষহ হয়ে ওঠে। কিছুতেই সুখে শান্তিতে থাকতে পারে না। এই রকম সব অদ্ভুত ঘটনার সামনে পড়তে হবে সেটা কোনো দিন কল্পনাও করেনি সে। ব্যাপারগুলো এই রকম যেগুলো মালিনীর রাত্রে ঘুম কেড়ে নেয়। ও শোবার সময় মোটা মোটা গহনা পরত, এগুলো ছাড়া নাকি ওর ঘুম আসতো না। এখন প্রায় রাত্রিরেই মনে হয় ওর ঘরে কে যেন ঘুরে বেড়াচ্ছে এবং তীক্ষ্ণ দৃষ্টিতে ওরই দিকে তাকিয়ে আছে। ওই দৃষ্টির সামনে ও কুঁকড়ে যায়, কারণ মৃত্যুর সময় রমার চোখেও এই ভীষণ দৃষ্টি দেখতে পেয়েছিল। ভালো করে তাকিয়ে দেখে যে ওটা পুত্রবধূ রমা। ও এসে মালিনীর বুকের ওপর চেপে বসে। মা, ও মা, মা, এই দেখুন মা, আমি না এসে গেছি। আপনি আপনি আমাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেবার পরও আপনার শান্তি নেই না? তারপরেও আপনি আমাকে ডাকলেন। তাই জন্যই আপনাকে নিতে আমি চলে এসেছি মা। এবার আপনাকে নিয়েই তবে আমি যাব। এই বলে রমা ওর মোটা গলার সোনার হারটা ছিঁড়ে নিয়ে বাইরে চলে যায়। মালিনী ভয়ে গোঁ করতে থাকলে স্বামী দয়ালের ঘুম ভেঙে যায়। দয়াল দেখে যে মালিনী ভয়ে কাঁপছে। মালিনী, এই মালিনী, কি হলো তোমার? এই মালিনী। কিছুক্ষণ পর মালিনী বলে ওঠে, ওই তো, ও এসেছে, ওই তো, ও রমা 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 এসেছে গো। ও না আমার 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 গলার হারটা নিয়ে চলে গেল গো। ওই দেখো, ওই তো রমা চলে গেল। দয়াল তাড়াতাড়ি লণ্ঠনের আলোটা বাড়িয়ে দিলে ঘরটা আলোতে ভরে ওঠে। দেখা যায় যে ঘরটা ভেতর থেকেই বন্ধ আছে। দয়াল বলে, ঘর তো বন্ধ, কিভাবে এলো আর কিভাবে গেল? ও সব তোমার মনের ভুল। সারাদিন এটা ওটা চিন্তা করো আর রাত্রিবেলা যত রকমের দুঃস্বপ্ন দেখো। ঘুমিয়ে পড়ো তো, ঘুমিয়ে পড়ো। কিচ্ছু হয়নি তোমার সাথে। ব্যাপারটা যে মনের ভুল নয় এটা মালিনী বোঝে, কিন্তু কিছু বলতে পারে না। তবে প্রায় প্রতি রাত্রিরেই একটা না একটা সাংঘাতিক ঘটনা ওকে পাগল করে তোলে। একদিন খটখট শব্দে ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে দেখে যে দুটো মৃতদেহ ঝুলছে। এর মধ্যে একটা রমার এবং অন্যটা ও নিজের। এই দৃশ্যে ও ভয়ে কাঁপতে থাকে। ও তো জীবিতই আছে, তবে ওর দেহ ওখানে কিভাবে গেল? স্বামীকে ডেকে ওই দৃশ্য দেখাবার চেষ্টা করে। কি গো, কি গো, ওই দেখো,
ও ওই দেখো আমি না, আমি আমি সিলিংয়ে ঝুলছি গো। ওই দেখো, ওই ওই যে রমার পাশে আমি আমি আর রমা দুজনেই গলায় দড়ি দিয়ে সিলিংয়ে ঝুলছি। তুমি তুমি দেখতে পাচ্ছ না? ওই দেখো, ওই তো সিলিংয়ে আমরা দুজনে ঝুলছি গো, ওই দেখো। কিন্তু সেসব কিছুই দেখতে পায় না দয়াল। সে ভাবে যে পুত্রবধূর শোকে ওর মাথাটাই গণ্ডগোল হয়েছে। কিন্তু এসব যে পুত্রবধূর প্রতিশোধকমূলক কাণ্ড, সেটা কারোর মাথায় আসছে না। আর আসবেই বা কেমন করে? কেউ তো জানে না মালিনীর অপকীর্তির কথা। এতদিন শুধু রাত্রিরেই বিভীষিকা দেখত। কিছুদিন হয় এটা দিনেও শুরু হয়েছে। প্রায় দিনই মালিনী দেখছে একটা কঙ্কাল ওর সামনে দাঁড়িয়ে বীভৎসভাবে হাসছে। ভালো আছেন মা? ভালো আছেন? এই তো আমি আমি আবার চলে এসেছি। আপনাকে আপনাকে নিতে আমি আবার চলে এসেছি। ওই যে ওই গাছটার ঢালেই তো আমি আপনাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেব। কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। আমি না আপনাকে ঝুলিয়ে দেব। সে এক ভয়ঙ্কর দর্শী হাড় সর্বস্ব কঙ্কাল। দেখেই মালিনী ভিড়মি খেয়ে জ্ঞান হারিয়ে আবার গোঁগো করতে থাকে। সবাই ছুটে এসে সেবা যত্ন করে সুস্থ করে তুললেও ওর ভয়ার্ত ভাব কাটে না। ভয়বিহ্বল দৃষ্টিতে উদাসভাবে তাকিয়ে থাকে আর বিড়বিড় করে বলতে থাকে, ওই যে রমা, এই রমা না আবার আবার এসেছে গো। আমাকে আমাকে মারতে এসে আসছে গো। আমাকে না ঝুলিয়ে দেবে বলেছে। রমা গো, রমা এসেছে। আমাকে ঝুলিয়ে দেবে। অন্যেরা কেউ কিছু দেখতে না পেয়ে বিরক্ত হয়ে চলে যায়, কারণ প্রতিদিন এরকম ঘটনা কত সহ্য করা যায়। মালিনী এক অত্যন্ত সংকটময় পরিস্থিতির মধ্যে পড়ে। দিন রাত এইসব অলৌকিক ঘটনা ওকে নাজেহাল করে তুলেছে। ওর ঘুম নেই, খাওয়া দাওয়া নেই, এবং ভয়ে ভয়ে সব সময় ঘরের কোণে লুকিয়ে থাকছে। ওই নাদুস নদুস চেহারার ডাক সাইডের মহিলা এখন জীর্ণ শীর্ণ এক কঙ্কালে পরিণত হয়েছে। নিজেকে এখন অপরাধী ভাবছে এবং তারই জন্যে যে এই ফলভোগ সেটা বুঝেছে। সমস্যা এটাই যে ওর মাথাটা খারাপ হয়ে গেছে, কারণ এখন প্রায় সব সময় বিড়বিড় করে ও বলে ওঠে, বৌমা, ও বৌমা, এই আমাকে ক্ষমা করে দাও না গো। আমাকে ক্ষমা করে দাও না গো। আমি না আর তোমাকে কষ্ট দেব না, কোনো রকম কষ্ট দেব না। আমি না আর পারছি না গো। এই সব সহ্য করতে আমি আর পারছি না। ওরা সবাই আমাকে পাগল ভাবে গো। আমি নাকি পাগল হয়ে গেছি বলে, কিন্তু আমি তো দেখছি তুমি আমাকে ঝুলিয়ে দিয়েছো গাছেতে। আমাকে ছেড়ে দাও না গো। আমি যে আর পাচ্ছি না গো, আমার খুব কষ্ট হচ্ছে। আমায় ছেড়ে দাও না গো। এইভাবে না খেয়ে থাকলে তো চেহারা আরও ভেঙে পড়বে। বাড়ির সবাই জোর করে ধরে এনে ওকে খেতে বসায়। সেদিন কাঁঠালের দানা দিয়ে ডাল তৈরি হয়েছিল। কাঁঠালটা ছিল ওই গাছটার যেটায় পুত্রবধূ রমাকে ফাঁস দিয়েছিল মালিনী। খেতে গিয়েই মালিনী ভয়ে চিৎকার করে ওঠে। সে বলে ওঠে, এই এসব আমি খাবো না, এসব আমি খাবো না। আমি এগুলো কিছু খেতে পারবো না। এই তোমরা দেখতে পাচ্ছ না ওই দানাগুলোতে রমার মুখ আঁকা আছে। তোমরা কি পাগল নাকি? তোমরা কিছু দেখতে পাচ্ছ না? ওই তো রমার মুখ আঁকা আছে। ফেলে দাও এসব, সব ফেলে দাও। আমি কিচ্ছু খাবো না, সব ফেলে দাও। সবাই অবাক হয়ে যায়। অন্যেরা ভালো করে পরীক্ষা করতে যায়, কিন্তু এরকম কিছুই দেখতে পায় না। সবাই সান্ত্বনা দিয়ে বলে, এরকম ভয় কেন পাচ্ছ মালিনী? এটা তোমার মনের ভুল। ও সেটা স্বীকার করতে চায় না,
খাওয়া ছেড়ে উঠে যেতে গেলে দয়াল জোর করে ওর মুখে কিছু কাঁঠালের দানা গুঁজে দেয়। ও খেতে গিয়ে চিৎকার করে ওঠে, হে কি এগুলো, এই যে এগুলো থেকে রক্ত পড়ছে কেন? আমি আমি খেতে পারবো না এগুলো। রমা রমা রমার রক্ত গো, রমার রক্ত পড়ছে। এই বলে ও দৌড়ে পালিয়ে গিয়ে ঘরের কোণে আশ্রয় নেয়। আজকাল এই অন্ধকারচন্ন ঘরের নিভৃত কোণেই ওর বাসস্থান হয়ে উঠেছে। এইভাবে থাকতে থাকতে মালিনী বদ্ধ পাগলে পরিণত হয়। স্বাভাবিক জ্ঞান বুদ্ধি লোপ পায়, সবসময় ভয়ে কুঁকড়ে থাকে। একদিন সন্ধ্যার সময় ওই কাঁঠাল গাছ থেকে একটা করুণ কান্নার আওয়াজ আসে। ডাহাতি খরচের ভয়ে পুত্রবধূকে ওই গাছের নিচেই কবর দেওয়া হয়েছিল। কান্নার আওয়াজ শুনে মালিনী কেন যেন ক্ষিপ্ত হয়ে ওঠে। ওহ, আবার সেই কান্নার আওয়াজ! তুই মরে গিয়েও আমাকে শান্তি দিবি না, না? হ্যাঁ, তোকে আজকে আমি আবার শেষ করে ফেলবো, চিরজীবনের মতো তোকে আমি শেষ করে দেবো। রমার এই অত্যাচার আর সহ্য করবে না মালিনী। এই ভেবে একটা লাঠি হাতে নিয়ে গিয়ে দেখে যে রমা বসে কাঁদছে। মা, ও মা, তুমি শুধু কটা টাকার লোভে আমাকে গলা টিপে এই গাছটাতে ঝুলিয়ে দিলে মা। তুমি জানো আমার না খুব খুব কষ্ট হচ্ছে গো মা, আমার খুব কষ্ট হচ্ছে। এই কথাগুলো শুনে মালিনীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ও লাঠিটা দিয়ে এক নাগাড়ে ওকে প্রহার করতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে, আমি নিজের হাতে তোকে ফাঁসি দিয়ে মেরে ফেলেছি, আর এখানে এই গাছের নিচেই তোকে কবর দিয়েছি। তুই কিভাবে কবর থেকে উঠে এলি? বল তুই কিভাবে কবর থেকে উঠে এলি? তোকে আজ আমি শেষ করে ফেলবো, আবার চিরজীবনের মতো তোকে আমি একেবারে শেষ করে ফেলবো। এই বলে প্রাণপণ শক্তিতে এলোপাথারি লাঠি চালাতে থাকে, কিন্তু রমার কিছুই হয় না। ও খালি হাসতে থাকে। সেই পৈশাচিক হাসি শুনে মালিনীর বুক কেঁপে কেঁপে ওঠে। আমাকে মারবে মা? তুমি আমাকে মারবে? কিন্তু আমি তো মরে গেছি। হ্যাঁ, এবার তোমার পালা, এবার মরার পালা তোমার। মালিনীর চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির লোকজন ও পাড়া প্রতিবেশী ছুটে আসে। ওরা বুঝতে পারে না যে ও কাকে মারছে। সবাই ওর হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে ওকে শান্ত হতে বলে। ও তখন বলে ওঠে, আমি ওকে আর ছাড়বো না ওকে। আমি জানো, আমি নিজের হাতে ওকে মেরে কবর দিয়েছি। এই গাছটার নিচে ওকে কবর দিয়েছি। কিভাবে কবর থেকে উঠে এলো? তোমরা বলো না। ও কিভাবে কবর থেকে উঠে এলো? তার মানে জানো, ও না মরেনি গো, ও মরেনি। ও আমাকে মারতে আবার ফিরে এসেছে, ও মরেনি। বাড়ির সবাই এতদিনে বোঝে রহস্যটা, কেন ওর ওপর ভৌতিক উপদ্রব হচ্ছে। পাড়া প্রতিবেশীরা এতদিন সন্দেহ করেছিল যে এই ডাক সাইডের মহিলা ওই নিরীহ পুত্রবধূকে হত্যা করেছে, কিন্তু ভয়ে সবাই চুপ করেছিল। এখন এই ঘটনাটার সমস্ত ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল তাদের কাছে। একদিন ভোর রাতে মালিনীর ঘরের দরজায় করাঘাত হয়। ও তাড়াতাড়ি দরজা খুলে দেখে যে রমা ওর সামনে দাঁড়িয়ে তীব্র চাহনিতে ওর দিকে তাকিয়ে আছে। ওর দৃষ্টির সামনে কুঁকড়ে যায় মালিনী। রমা এরপর মালিনীর আঁচল থেকে সিন্দুকের চাবি নিয়ে সিন্দুক খোলে। নোটের বান্ডিলগুলো কুটি কুটি করে ছিঁড়ে সারা ঘরে ছিটিয়ে দেয়।
এরপর রমা মালিনীর দেহ থেকে সমস্ত গয়না খুলে সেগুলো বাগানের দিকে ছুঁড়তে থাকে। টাকা এবং গহনা এগুলো মালিনীর প্রাণের থেকেও প্রিয়, কিন্তু আজ ও রমাকে বাধাই দিতে পারে না। ওর যেন সমস্ত ক্ষমতার লোপ পেয়ে গেছে ওই সম্মোহিনী দৃষ্টির সামনে। এই সমস্ত কাজ শেষ হলে রমা ওকে ওই কাঁঠাল গাছের কাছে নিয়ে যায়। সেখানে একটা দড়ি গলায় পরিয়ে গাছের ওপর উঠতে বলে। মালিনী যন্ত্রচালিতর মতো এসব করে। তারপর রমা ওকে ঝুলে পড়তে বলে। ও তাই করে। এই সমস্ত কাজ রমা তীব্র চোখের ইশারায় করার আদেশ দেয়। মালিনীর ক্ষমতা হয় না ওই হিংস্র মুখের দিকে তাকিয়ে ওই আদেশ অমান্য করার। ও ঝুলে গোঁ গোঁ করতে থাকে এবং অল্পক্ষণেই ওর জিভ বেরিয়ে পড়ে এবং বিস্ফারিত চোখ থেকে পড়তে থাকে রক্ত। মালিনীর ভবলীলা সাঙ্গ হয়। রমা আস্তে আস্তে জঙ্গলের দিকে চলে যায়। সকালে বাড়ির লোকেরা এই ঘটনায় স্তম্ভিত হয়ে যায়। একই বাড়িতে পরপর দুটি বধূর গলায় দড়িতে মৃত্যু। পুলিশ এবার একটু নড়ে চড়ে বসে। রহস্য উদ্ঘাটনের জন্য জোর তদন্ত শুরু করে। পুলিশ বুঝতে পারে না এটা হত্যা না আত্মহত্যা। যদি আত্মহত্যাই হয় তবে ওর ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ কেন? আবার ওর স্বামী দয়াল কেন এসবের বিন্দু বিসর্গও টের পেল না? আবার যদি হত্যাই হবে তবে সমস্ত টাকা পয়সা ওইভাবে ছিঁড়ল এবং গহনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখলো কেন? হত্যার তো একটাই উদ্দেশ্য থাকবে। আবার যদি ওকে কেউ ঝুলিয়ে দেয় তার পায়ের ছাপও তো ওই গাছের নিচের নরম মাটিতে থাকবে। এসব কিছুই নেই। ফাঁসির দড়িতেও অন্য কোনো ব্যক্তির হাতের ছাপ নেই। আরও একটা অদ্ভুত ঘটনা ঘটে। পরের দিন ওই গাছেই দয়াল এবং তার ছেলে দীপঙ্করকে একইভাবে ঝুলতে দেখা যায়। সমস্ত ব্যাপারটা পুলিশের কাছে ধোঁয়াশা মনে হয় এবং এর রহস্যভেদ এখনও সম্ভব হয়নি, কারণ ময়নাতদন্তে এসব সম্পর্কে সুস্পষ্ট কিছুই ধরা পড়েনি। আজ আমার গল্পটি আমি এখানেই শেষ করছি। আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।